চলো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, ফোর্স ক্যান নট এক্সিস্ট সিঙ্গলি ইন নেচার, ইট ফলোজ ফ্রম। আচ্ছা, এখানে বলে রাখি, যাদের মনে হবে যে বাংলায় বললে সুবিধা হবে বা কোনো একটা ফিজিক্সের টার্ম বাংলায় জানতে চাইছো, সেটা আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমি বলে দেব। আচ্ছা, এখানে আনসার করার চেষ্টা করো। চারটে অপশন আছে: নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ডাল্টনস অ্যাটমিক থিওরি। নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল। বাকিরা? হ্যাঁ ম্যাম, থার্ড ল মনে হচ্ছে। মনে হচ্ছে, নট শিওর? না। আচ্ছা, ওকে, দাঁড়াও, একটু জয়েন করিয়ে নিই তারপর। ওকে, জয়েন করেছো শৈবাল, নীলকণ্ঠ। পরে যারা জয়েন করলে, দেখো আজকে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাশন হবে। একদম ফার্স্ট থেকে দিয়েছি, 1999 এর কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, এটা আনসার করো সবাই। একজন বলেছে আনসার কি হবে, বাকিরা বলো যারা পরে জয়েন করলে। বলো উত্তর কি হবে। নিউটনস থার্ড ল। নিউটনের থার্ড লতে আমরা কি জানি, যে এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো কিন্তু একসাথেই হয়, যেটা আমরা নিউটনের থার্ড ল থেকে পাই। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে, যে ফোর্স কখনো সিঙ্গেলি থাকে না, অ্যাকশন যদি দিই আমরা তার বদলে একটা রিয়াকশন পাই, যেটা আমরা নিউটনের থার্ড ল থেকে পাচ্ছি। নিউটনের ফার্স্ট লতে কি বলা আছে বলতো? নিউটনের ফার্স্ট ল, এবং সেখান থেকে আমরা দুটো মেন কনসেপ্ট কি কি পাই? দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট পাই, কিসের? ইনারশিয়ার আর ডেফিনেশন অফ ফোর্স। গুড। একটা পাই ইনারশিয়া, যেটার মানে হচ্ছে জাড্য। আরেকটা হচ্ছে কি, ডেফিনেশন অফ ফোর্স। ফোর্সের সিজিএস আর এসআই ইউনিট কি? সিজিএস আর এসআই ইউনিট? সিজিএসআই হচ্ছে ডাইন, এসআই হচ্ছে নিউটন। এবার ডাইন মানে গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার হিসাবেও লিখতে পারি আমি ওটাকে। আচ্ছা, যদি বলি 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন? 10⁵। গুড, 10⁵ ডাইন। আর নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? কোন কনসেপ্টটা পাই ফ্রম নিউটন সেকেন্ড ল? মোমেন্টাম। গুড, মোমেন্টামের কনসেপ্ট পাই। লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য মোশন অফ জেটস অ্যান্ড রকেটস ইজ বেসড অন। নিউটনস থার্ড ল অফ মোশন নিউটনস এন্ড থার্ড, কনজারভেশন অফ মোমেন্টাম। একদম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তার সাথে নিউটনস থার্ড ল।
এটা একটু ভেবে উত্তর করবে। A car undergoes a uniform circular motion. The acceleration of the car is কি হবে উত্তরটা? পারবে কেউ? ইউনিফর্ম সার্কুলার মোশন। না ওকে, ইউনিফর্ম সার্কুলার মোশনে কোনো অবজেক্ট থাকলে তার অ্যাক্সেলারেশনের কি চেঞ্জ হয়? অ্যাক্সেলারেশন মানে কি? v মাইনাস ইউ বাই টি। তাহলে u মানে ইনিশিয়াল ভেলোসিটি, v মিন্স ফাইনাল ভেলোসিটি। এই যে চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট অফ টাইম, সেটাকেই আমরা বলি অ্যাক্সেলারেশন। সময়ের সাথে সাথে গতিবেগের যে পরিবর্তন, সেটাই হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, বাংলায় যেটাকে বলা হয় ত্বরণ। তাহলে দেখো, ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে যেহেতু রেডিয়াসটা সেম থাকে, তার জন্য স্পিড কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। বাট এখানে দেখো ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে ডাইরেকশন চেঞ্জ হওয়া মানে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। তাহলে ভেলোসিটি চেঞ্জ মানে অ্যাক্সেলারেশন চেঞ্জিং। তাহলে এখানে আনসার হবে নন জিরো বাট নট কনস্ট্যান্ট, অপশন সি। পরের কোশ্চেনে যাচ্ছি। A body starts from rest and moves for 2 seconds with acceleration of 25 centimeter per second square. এটা স্কোয়ার উপরে। The body attains a velocity of এটা করো 50। 50। পুলক জয়েন করেছো? ওকে, দেখো অলরেডি আমাদের 4 নম্বর কোশ্চেন হচ্ছে। হ্যাঁ 50। তাহলে কিভাবে করব আমরা? আমরা জানি ইকুয়েশন অফ মোশনের তিনটে যে ইকুয়েশন, সেখান থেকে একটা ইকুয়েশন হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার ইউ মানে কি? আমাদের ইনিশিয়াল ভেলোসিটি। এখানে আছে দেখো, অবজেক্টটা স্টার্ট করছে ফ্রম দ্য রেস্ট পজিশন, তার মানে ইউ হচ্ছে আমার 0। অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 25 ইন্টু টাইম হচ্ছে 2। তাহলে কি এলো? 50 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশন বি। এই ইকুয়েশন অফ মোশনের আরো দুটো ইকুয়েশন হয়। কি কি? একটা হলো এটা, আরেকটা কি? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। তাহলে ইকুয়েশন অফ মোশনের কন্ডিশন হচ্ছে দুটো। একটা হচ্ছে মোশনটা স্ট্রেট লাইনে হতে হবে এবং তার সাথে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকতে হবে, ইউনিফর্ম থাকতে হবে, তবেই কিন্তু আমরা এই ইকুয়েশনগুলো লাগাতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। যার যেখানে মনে হবে বাংলা টার্ম বললে সুবিধা হয়, যেটা অসুবিধা সেটা আমাকে বলবে, আমি বলে দেব। দ্য স্টাডি অফ ফ্রিকশন অ্যান্ড লুব্রিকেশন ইজ। এটা অপশন ডিটা হবে কি? অপশন ডি। আচ্ছা, বাকিরা আর কেউ বলবে কিছু?
আমার তো বি নাম্বার মনে হচ্ছে। বি, বি সেলেনোলজি। আমি ডি বলছি, ডি লাস্ট অপশন, ডি লাস্ট ডি। অপশন, ওকে। আচ্ছা, আর দুজনই আমার ডি লাগছে। ডি না বি বলছো? দুজন বললে ডি এটা, আর এটা বলছো কেউ? না ম্যাম, হ্যাঁ, আমি আমি বি লাস্ট একটা মানে বলছি, বি ডি। বলেছি, এ বি। আচ্ছা, এ বি, বি বি বলেছো, আর ঠিক আমি আছে। সি ডি ডি বলছি। ডি বলছো, ঠিক আছে। দেখো, ক্রায়োজেনিক্স মানে কি জানা আছে? ক্রায়োজেনিক্স দুটো টার্ম হয়, একটা হচ্ছে পাইরোমেট্রি। মানে কি ম্যাডাম? হ্যাঁ, বলো। না না ম্যাম, বলুন। হ্যাঁ, ক্রায়োজেনিক্স আর পাইরোমেট্রি এই দুটো টার্ম কিসের সাথে রিলেটেড? ক্রায়োজেনিক্স হচ্ছে রিলেটেড উইথ লো টেম্পারেচার। লো টেম্পারেচার। গৌরব একটু লেট হয়ে গেল জয়েন করতে, অলরেডি হ্যাঁ ম্যাম, একটু দেরি হয়ে গেল আসলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। চেষ্টা করো একটু টাইমে থাকার। হ্যাঁ, 5 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখো। হ্যাঁ ম্যাম। ওকে, হ্যাঁ ম্যাম। আচ্ছা দেখো, ক্রায়োজেনিক্স হচ্ছে যেটা আমরা লো টেম্পারেচার ইউজ করছি। তার মানে এই যে ক্রায়োজেনিক্স কিসের ক্ষেত্রে ইউজ হয়? প্রিজার্ভেশনের ক্ষেত্রে। যেটা আমরা লো টেম্পারেচারে রাখি, যে কোনো প্রিজার্ভেশন, সেটা কোনো মেডিসিনাল ড্রাগস হোক, এই জিনিসগুলোকে আমরা ক্রায়োজেনিক্স মানে লো টেম্পারেচারে রাখি। আর পাইরোমেট্রি মানে হচ্ছে কি, যেটা আমরা হাই টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি। তার মানে হাই টেম্পারেচার মানে ধরো সান বা স্টার, এগুলোর যে ব্রাইটনেস, আমরা যদি বলি যে কিভাবে আমরা সূর্য বা তারা, এদের আলোর যে ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি বা কত টেম্পারেচার, সেটা কিভাবে আমরা মেজারমেন্ট করব? হাত দিয়ে নিশ্চয়ই আমরা পারবো না, কারণ আমাদের হাত ঝলসে যাবে। তার জন্য উইদাউট এনি টাচ, কোনো টাচ না করে শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা যে কোনো অবজেক্টের হাই টেম্পারেচার মেজার করতে পারি। যে জিনিসটাকে ইউজ করা হয় সেটাকে বলে পাইরোমেট্রি। সবসময় মাথায় রাখবে যে এটা হচ্ছে মেজারমেন্ট অফ হাই টেম্পারেচার, আর ক্রায়োজেনিক্স মিন্স মেজারমেন্ট অফ লো টেম্পারেচার। এটা প্রিজার্ভেশনের কাজে লাগানো হয়। সেকেন্ড হচ্ছে সেলেনোলজি। সেলেনোলজি, এই টার্মটা একটু চেনা লাগলো না কিছুর সাথে? এটার মানে হচ্ছে স্টাডি অফ মুন। চাঁদের সাথে হ্যাঁ, সেলেনোলজি। হরোলজি মানে কি? হরোর সাথে কিছু পাও রিলেটেড? হরোলজি, হরো হচ্ছে স্টাডি অফ টাইম। আমরা হরোস্কোপ বলি, তাহলে রিলেটেড উইথ টাইম, দ্যাট ইজ হরোলজি। তাহলে পড়ে থাকলো কি? ট্রাইবোলজি। আনসার এটা। স্টাডি অফ ফ্রিকশন অ্যান্ড লুব্রিকেশন ইজ ট্রাইবোলজি। খুব ভালো কোশ্চেন। দেখো, ক্লার্কশিপে তোমাদের 2018 আর 19, এটা তো নিশ্চয়ই এতদিনে দেখা হয়ে গেছে সবারই, যে 18-19-এ কি কি কোশ্চেন এসছে। কিন্তু দেখবে 18-19-এ সায়েন্সের কোশ্চেন কিন্তু অনেক ইজি, বাট যদি আমরা শুরুর দিকে দেখি তাহলে অনেক কোশ্চেনই কিন্তু খুব ইন্টালেকচুয়াল এবং কনসেপচুয়াল। যেটা আমি তোমার 1999 বা 2000, 2004 এইসব কোশ্চেনগুলো ঘাঁটলে দেখবে অনেকটাই কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। নেক্সট দেখো, ইন আ থার্মোকাপল হিট এনার্জি ইজ কনভার্টেড টু। ইলেকট্রিক্যাল। গুড, ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে থার্মোকাপেলে হিট এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এখানে দুটো মেটাল ইউজ করা হয়। এটা হচ্ছে হিট সেন্সিটিভ ডিভাইস, যেখানে কারেন্ট ইউজ করে তার থ্রু দিয়ে টেম্পারেচার মেজার করা হয়। Which of the following elements has variable valency? আচ্ছা, এখানে কি আয়রনটা নিতে পারবো, মানে Fe2+, Fe3+ এরম ভেবে? নিতে কেন পারবে না? নিতে পারবে। এখানে আনসার কি হবে বলো? আমাকে অপশন দিচ্ছ নাকি আনসার করছো? না, আনসারই করছি, আনসার আয়রনটাই নিন। করছো, আচ্ছা
ঠিক আছে, আয়রন। বাকিরা বাকিরা কি বলছো? একটু রেসপন্স করো। হ্যাঁ না কিছু তো বলো। আয়রনই হবে ম্যাডাম মনে হচ্ছে। আয়রনই হবে। আচ্ছা, তাহলে এখানে আনসার হচ্ছে আয়রন। কারণ আয়রনের হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে। আয়রনের আমরা যদি দেখি +2 থেকে শুরু করে +6, মানে আপ টু +6 অব্দি ভ্যারিয়েবল ভ্যালেন্সি। যেটা কমন আয়রনের ক্ষেত্রে সেটা হচ্ছে 2 আর 3। ফেরাস আর ফেরিক এই দুটো হচ্ছে বেশি ইউজ হয়, কমন। কিন্তু আপ টু তোমার +6 অব্দি হচ্ছে আয়রনের ভ্যালেন্সি আমরা দেখতে পাই। বাকি যেগুলো আছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়ামের যেমন +1, তাহলে এর কিন্তু ভ্যালেন্সি ভ্যারিয়েবল না বাকি তিনটে। কিন্তু আয়রন বলো, মার্কারি বলো, কপার বলো, এগুলো সব কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি। আয়রন, মার্কারি, কপার অল হ্যাভ ভ্যারিয়েবল ভ্যালেন্সি। কপারের ক্ষেত্রেও কিউপ্রাস, কিউপ্রিক, যেরকম ফেরাস, ফেরিক আয়রনের, সেরকম কপারেরও সেম, কিউপ্রাস, কিউপ্রিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন। অ্যাট 22.4। 22.4, একদম এটা 22.4। একদম 22.4 লিটার। এনটিপি মানে কি? এনটিপি মানে এই যে প্রথমে আছে অ্যাট এনটিপি, এনটিপিটার মানেটা কি? পারবে? এই যে বলা হলো দ্য ভলিউম অফ 1 গ্রাম। এটা হ্যাঁ বলো। টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার। হ্যাঁ, এটা টেম্পারেচার এন্ড প্রেসার তো টিপি ছিল, এন্ড প্রেসারটা টি আর পি কে ডিনোট করে। এনটা নর্মাল নিউট্রাল না টেম্পারেচার, নর্মাল ঠিক খেয়াল করছে না। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটাও জেনে রাখো। কারণ কখনো আবার যদি এনটিপির ফুল ফর্ম দেয়, তাহলে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 1 গ্রাম মলিকিউল গ্যাসের ভলিউম হচ্ছে অলওয়েজ 22.4 লিটার। 1 atomic mass unit is, আচ্ছা এগুলো সব টু দা পাওয়ার আছে, হ্যাঁ, তার চেঞ্জ করা হয়নি। 10 টু দা পাওয়ার -23, 10 টু দা পাওয়ার -27, 10 টু দা পাওয়ার -24, 10 টু দা পাওয়ার -27। এটা ম্যাম এ। এ, এটা কি জন্য বললে? অ্যাভোগাড্রো নাম্বারের জন্য? ওটা ভেবে বললে? নাম্বারের জন্য, হ্যাঁ। অ্যাভোগাড্রো নাম্বার কি এটা? হ্যাঁ ম্যাম, ওটা ভেবেই বললাম। এটা কি অ্যাভোগাড্রো নাম্বার? একবার দেখো ভালো করে। না, অ্যাভোগাড্রোটা হবে না, কারণ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10⁻23, সেইটা অ্যাভোগাড্রো নাম্বার। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আচ্ছা, আমি এটা অপশন বিটাই নেবো মনে হচ্ছে। আচ্ছা, গ্রাম আছে আর কেজি আছে না? কেজিতে তো 1.66 ইন্টু 10⁻27 হয়, তাহলে অপশন ডিটাই হবে। অপশন ডি, তাহলে 10 টু দা কারণ কেজি পাওয়ার অপশন ডিতে আছে, 27টা। 10 টু দা পাওয়ার -27। এই 1 অ্যাটমিক মাস ইউনিট, এটাকে আমরা আরেকটা কি বলতে পারি? একটা তো শর্টে বলা হয় এএমইউ, আরেকটা হচ্ছে ডাল্টন, ডাল্টন ইউনিট। তাহলে এএমইউ এর আরেকটা নাম হচ্ছে ডাল্টন ইউনিট। কখনো যদি এখানে অ্যাটমিক মাস ইউনিটের জায়গায় ধরো দিয়ে দিল 1 ডাল্টন ইউনিট ইজ ইকুয়াল টু, সেটা দেখে আবার করো না, জানবে যে অ্যাটমিক মাস ইউনিটের অ্যানাদার নেম হচ্ছে ডাল্টন ইউনিট। দুভাবেই লেখা যায়। Which kind of energy possessed by the reservoir of a dam filled with water? আচ্ছা, এটা একটা নিয়ে জিজ্ঞাসা করতাম।
কোশ্চেনটা নিয়ে। হ্যাঁ জিজ্ঞেস করো। মানে ড্যামটায় যখন মানে রিজার্ভারে জলটা রাখা আছে তখন গেটটা যদি বন্ধ থাকে তখন পোটেনশিয়াল নেব, গেটটা খুলে যখন জলটা মুভ করছে তখন কাইনেটিক নেব। তাহলে এই হ্যাঁ ক্ষেত্রে আমাদের মানে যেহেতু এখানে গেটটা দেখ, বন্ধ আছে হ্যাঁ বন্ধ ধরে নিই কি বন্ধ পোটেনশিয়াল করো। হ্যাঁ কতটা, তাহলে আনসার পোটেনশিয়াল, তাই তো? তাহলে পোটেনশিয়ালটাই নেব। একদম, কারণ যদি তোমার এখানে দিত যে মুভিং ওয়াটার ইজ ফ্লোয়িং তাহলে তুমি ভাবতে কাইনেটিক, বাট যতক্ষণ আমার সেই জিনিসটা মেনশন নেই, জাস্ট দিয়েছে রিজার্ভয়ার ফিল্ড উইথ ওয়াটার, জল দিয়ে ভরা আছে, তাহলে সেই মোমেন্টে আমাদের এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ধরো একটা বলকে আমরা একটা হাইটে রাখলাম, কিছুক্ষণ পর বলটা ড্রপ করে দিলাম। এবার এই যে আমরা যখন বলটা নিয়ে এখানে রেখে দিচ্ছি, এই যে সিচুয়েশনটা, এখানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কি হবে যখন বলটা একটা হাইটে নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, সেই জায়গায় যদি পোটেনশিয়াল হাইটে নিয়ে দাঁড়িয়ে থাকে তখন পোটেনশিয়াল, পোটেনশিয়াল কি হবে? হ্যাঁ যদি হাইটে নিয়ে দাঁড়িয়ে থাকে পোটেনশিয়াল এনার্জি উইল বি ম্যাক্সিমাম। এবার তখন যেহেতু ভেলোসিটি নেই বলটার তাই কাইনেটিক এনার্জিটা জিরো। এবার যখন আমি বলটা ফেলবো তখন ও পোটেনশিয়াল এনার্জিটা লুজ করবে কারণ হাইটটা ছোট হবে, আর ভিটা পাবে মানে ভেলোসিটিটা ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে, তাই কাইনেটিক এনার্জিটা গেইন করবে। একদম, তাহলে এই সিচুয়েশনে আমাদের পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি হচ্ছে জিরো। যদি ধরো মাঝামাঝি জায়গায় আসি, এই জায়গাতে কি হবে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির চেঞ্জ মাঝামাঝি কন্ডিশনে? হাফ হবে। হাফ হবে দুটোই। দুটোই হাফ হবে, 50-50। ঠিক। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? যদি নর্মাল এই বলের ক্ষেত্রে বলি তাহলে mgh নেব, আর যদি স্প্রিং বা কোনো এইগুলোর ক্ষেত্রে বলি যেখানে স্প্রিং কনস্ট্যান্ট কি আছে তখন ভি ফাংশন অফ এক্স ইকাল টু হাফ কে এক্স স্কয়ার এরকম নিতে পারি একটা কিছু, ওকে ওকে, যদি এক্স ডিরেকশনে মুভমেন্ট করাই। বুঝতে পেরেছি। আর কাইনেটিক এনার্জি? কাইনেটিক যদি এমনি ইন জেনারেল কোনো একটা বলকে গড়িয়ে দিই ভেলোসিটি ভি নিয়ে, যদি বলটার মাস এম হয় হুম, তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, একদম। যদি এম আর ভি বলা থাকে। আর যদি লিনিয়ার মোমেন্টামের টার্মে লিখতে হয় তাহলে পি স্কোয়ার বাই টু এস এম। ওকে, ঠিক। নেক্সট দেখো, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান on a body of mass 20 kg for lifting it 2 meter above the ground. কুড়ি ইন্টু টু ইন্টু 9.8। 9.8 করলে কি আনসার আসছে? অপশনে যে আনসার আছে কিন্তু যদি আমি 10 নিই হুম, তাহলে তো 10 নিলে তো হবে না, আসছে না কাছাকাছি, 10 নিলে 400 হবে ঢুকে না, যাচ্ছে। তাহলে আনতে হবে 9.8। 9.8 করলে কত আসছে? 392 জুল। হ্যাঁ অপশন ডি। সবাই এভাবে করেছো তো? জি মানে যেটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এর ভ্যালুটা সবসময় কিন্তু দেওয়া থাকবে না, আমরা 9.8 আর অ্যাপ্রক্স 10 ধরে করব। এবার সেটা আমাকে দেখতে হবে ডিপেন্ডিং অন অপশন যে আনসারটা মিলছে কিনা। এখানে যেমন 10 দিয়ে করে হচ্ছে না, যদি অপশানে 400 জুল থাকতো তাহলে করতে পারতাম, সেই জন্য নেই বলে আমরা 9.8টা ইউজ করলাম। টিউবওয়েল ইজ অ্যান এক্সাম্পল অফ,
কি হবে? টিউবওয়েল। ক্লাস 1 মনে হচ্ছে। ক্লাস 1। ক্লাস 2 লিভারের এক্সাম্পল? ওই নৌকার যে দাঁড় থাকে, হুম, নৌকার দাঁড় ক্লাস 2? তারপরে ভেবে দেখো, নৌকার দাঁড় ক্লাস 2 হবে না কিন্তু, নৌকার দাঁড়, ছিপ, এগুলো বোধহয় ক্লাস 3। ক্লাস 3 এর মধ্যে পড়ছে। ও আচ্ছা। ক্লাস 1 এ কি ফালক্রামটা আচ্ছা, মিডিলে কাঁচি হবে ক্লাস 2টা? না, কাঁচি কিন্তু ক্লাস 1। কাঁচিটার ক্ষেত্রে ভেবে দেখো, জাতি হবে না? জাতি, সুপারি কাটার যে জাতি। জাতি হবে ক্লাস 2 তে। দেখো হ্যাঁ ম্যাডাম। কাঁচির ক্ষেত্রে কিন্তু ফালক্রামটা মিডিলে থাকে, লোড আর্ম আরেক দিকে হচ্ছে এফোর্ট আর্ম। তাহলে কাঁচির কোন সাইডটা বড় থাকে, লোডের দিকটা না এফোর্টের দিকটা? কোন দিকটা বেশি থাকে? লোড আর্মটা। লোড আর্ম গ্রেটার দেন এফোর্ট আর্ম হয় কাঁচির ক্ষেত্রে। এটা হচ্ছে ক্লাস 1 লিভারের মধ্যে পড়ে। আর ক্লাস 2 তে দেখো ফালক্রামটা থাকে হচ্ছে সামনের দিকে, আর মাঝখানে থাকে হচ্ছে লোড, মানে এল এখানে থাকে আর ফালক্রাম সামনে, এদিকে থাকে এফোর্ট। যেটা জাতি বললে সুপারি কাটার জন্য লেমন স্কুইজার, দেখবে লেবু চেপার যে এগুলো হয়, লেমন স্কুইজার, তারপরে বটল ওপেনার, এগুলো সব হচ্ছে তোমার ক্লাস 2 লিভার। আর ক্লাস 3 এর মধ্যে এই যে নৌকার দাঁড়, মাছ ধরার ছিপ, আরেকটা খুব ভালো এক্সাম্পল হিউম্যানের ক্ষেত্রে বলতে পারবে? হিউম্যান, মুখের চোয়াল। চোয়াল, আর হাত, হাত, মানুষের হাত, মানুষের হাতের বাহু। হাতের আর বাহু, আর আর্মটাও কিন্তু ক্লাস 3 লিভার। যদি বলি ক্রেন, ক্রেন, ক্রেনটা কোন লিভারের মধ্যে পড়বে? প্রথম শ্রেণীর লিভারে পড়বে মনে হয়। ভেবে বলো, ক্রেন প্রথম শ্রেণী? না, এটা তো থার্ড মনে হচ্ছে, 3 মানে নম্বর ক্লাস হবে, 3 না। থার্ডে পড়বে, অনেকটা মাছ ধরা ছিপের মতো প্যাটার্নটা না? একদম। ক্লাস 3 লিভারের মধ্যে হচ্ছে ক্রেন। সবসময় ফালক্রাম, লোড আর এফোর্ট, এইটার পজিশনটা মাথায় রাখবে, তাহলেই হবে। ক্লাস 1 এর ক্ষেত্রে ফালক্রাম মিডিলে থাকছে, দুদিকে, একদিকে লোড একদিকে এফোর্ট আর্ম। ক্লাস 2 এর ক্ষেত্রে লোডটা মাঝখানে থাকছে, আরেকদিকে ফালক্রাম সামনের দিকে, পেছন দিকে এফোর্ট। ক্লাস 3 তে কি হচ্ছে, এফোর্ট সামনে, এফোর্ট মিডিলে, আর বাকি দুদিকে থাকছে লোড আর ফালক্রাম। ঠিক আছে, পজিশন যদি এগুলো বুঝতে পারো তাহলেই ক্লাসিফাই করতে পারবে কোনটা কোন লিভারের মধ্যে পড়ছে। নেক্সট দেখো, হুইচ ইজ অ্যান এন্ডোথার্মিক চেঞ্জ। এগুলোও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি আর সবগুলোতে ইয়ার মেনশন করিনি। এন্ডোথার্মিক চেঞ্জ, এটা ম্যাডাম বাংলাটা কি? বাংলা? এটা বাংলা হচ্ছে তাপগ্রাহী। তাপমোচী। তাপগ্রাহী তাপমোচী একই তো? ম্যাডাম, না ম্যাডাম, এক্সোথার্মিকটা তাপমোচী, মানে যেখানে হিট বেরিয়ে আচ্ছা যায়। আচ্ছা এন্ডোথার্মিকটা তাপগ্রাহী, আচ্ছা, মানে তাহলে যেখানে আমার তাপটা গুলিয়ে শোষণ গেছে, করে ঠান্ডা হয়ে যায়। গুলিয়ে গেছে আমার। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা তাপগ্রাহী। আচ্ছা, অপশন এ হ্যাঁ, আর অপশন সিটা আমরা বাদ দিতে পারি, কারণ আমরা যখন অ্যাসিডে জলটা দিই দেখেছি বিকারটা হিট হয়ে ওঠে। হুম হুম হুম, তাহলে ওটা বাদ দিচ্ছি, অপশন এটা আর অপশন সিটা। কার্বন এয়ারে জ্বললেও হিট হবে। একদম। আমার অপশন ডি আর বি এর মধ্যে মনে হচ্ছে আমি ডিতেই যাই। দিতেই যাবে? হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ অক্সিজেন টু ফর্ম ওয়াটার। জল তৈরি হচ্ছে, তাতে কি হিট বেরোচ্ছে না হিট ঢুকছে? জলের তোমার অক্সিজেনের সাথে হাইড্রোজেনের রিঅ্যাকশনে। হ্যাঁ, বাষ্প হিসাবে থাকে।
এটা তো বাষ্প হিসেবে, তাহলে অপশন বিটাই নিতে হবে। হ্যাঁ, এখানে আনসার হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ওয়াটার। ওয়াটার ইজ অ্যাডেড টু অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এন্ডোথার্মিক হচ্ছে যেটা তাপগ্রাহী, তাপটা বাইরের এনভায়রনমেন্ট থেকে শোষণ করে নিচ্ছে। আর যেটা হচ্ছে এক্সোথার্মিক মানে তাপমোচী, সেটা মানে হিটটা বাইরে ছেড়ে দিচ্ছে, রিলিজ করে দিচ্ছে। তাহলে যদি বলি ধরো আমাদের যে রেসপিরেশন প্রসেস, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি, এই জিনিসটাকে কি ধরনের বলতে পারবো? তাপমোচী না তাপগ্রাহী? হবে Exothermic reaction. এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিয়াকশন, তাপ বেরিয়ে যাচ্ছে মানে তাপমোচী। নেক্সট দেখো অ্যাটমিক মাস অ্যান্ড মাস নাম্বার। সেম এক্স জেড যদি আমি বলি, এটা তো মাসটাই ধরি আমরা মোটামুটি। হ্যাঁ, সেম বলছো? অপশন সি। জান আমি এটা কেন বলিনি, এক মিনিট। আচ্ছা, আণবিক ভর আর একটা হচ্ছে ভর সংখ্যা, দুইটা তো আলাদা জিনিস। কিভাবে আলাদা? ভর সংখ্যা তো ম্যাডাম হচ্ছে ওই প্রোটন আর ইসের সমষ্টিটাকে বোঝায়, মানে এটা পার্টিকেলের। আর অ্যাটমিক মাস তো ওর মানে পারমাণবিক ভরটা বোঝায়, দুইটা তো আলাদা আলাদা জিনিস। একদম দুটো আলাদা জিনিস। তাহলে মাস নাম্বার মানে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, এই দুটোকে আমরা একসাথে বলি মাস নাম্বার। আর অ্যাটমিক মাস মানে যেটা আণবিক ভর বললে যে কোনো আইসোটোপের অ্যাভারেজ যে মাস, অ্যাভারেজ ভর, সেটাকে অ্যাটমিক মাস বলা হয়। তাহলে দুটোই কিন্তু ডিফারেন্ট, স্লাইটলি ডিফারেন্টও হবে না, পুরোপুরি ডিফারেন্ট। এই জিনিসগুলোই কিন্তু একটু ভেবে উত্তর করতে হবে। নেক্সট দেখো 5 গ্রাম অফ আইস at 0 degree Celsius is melted to water at 0 degree Celsius. Amount of heat required will be? 400। 400 কিভাবে করলে? এইচ ইকুয়াল টু এমএসটি, তো ওইখানে লিন তাপটা 80 নেবে, তাহলে 5 × 80 ইন্টু আপেক্ষিক তাপটা 1 ধরে নিয়ে যদি আমরা করি তাহলে 400। আচ্ছা, ল্যাটেন্ট হিট মানে m ইন্টু এল, মাস ইন্টু ল্যাটেন্ট হিট। তাহলে এখানে মাস দেওয়া আছে আমার কত? 5 গ্রাম। আর ল্যাটেন্ট হিট অফ আইস হচ্ছে ফিউশনের জন্য কত? 80, 80। তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 400 ক্যালোরি, 400। তাহলে ম্যাম এখানে 80টা কি লিন তাপ, মানে বাংলা কি একদম লিন তাপ? বাংলায় লিন তাপ। ল্যাটেন্ট হিট মানে হচ্ছে লিন তাপ, বরফ গলনের যে লিন তাপ সেটার ভ্যালু হচ্ছে 80। এটা মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো তো পরীক্ষায় মেনশন করে দেবে না, তাহলে আমরা অঙ্কটা করব কি করে? আমাদের মুখস্থ রাখতে হবে ভ্যালু। বরফের গলনের লিন তাপ হচ্ছে 80, তাহলে সেখান থেকে 80। আর বরফের দেখো মাস ভর দেওয়া আছে 5 গ্রাম, 80 ইন্টু 5, 400। এরকম হিট থেকে কিছু কিছু তোমাদের ছোট ছোট অঙ্ক যেগুলো ক্লার্কশিপে দেখে যাবে, আসবে, কারণ এগুলো যখন প্রিভিয়াস ইয়ারে এসছে তখন আসতেই পারে। মোশনের যে অঙ্কগুলো বললাম সেগুলো। নেক্সট, আইস at 0 degree Celsius in comparison with water at 0 degree Celsius। মানে 0 ডিগ্রি সেলসিয়াস বরফের সাথে যদি 0 ডিগ্রি সেলসিয়াস জলকে তুলনা করা হয়, তাহলে আমরা কি দেখব? কোনটা ঠান্ডা গরম কি দেখব? কোল্ডার। কোল্ডার। তাহলে দুটো সেম টেম্পারেচারে আমি 0 ডিগ্রি সেলসিয়াসে জল রাখলাম আর 0 ডিগ্রি সেলসিয়াসে
বরফ নিলাম, কোনটা সব থেকে বেশি ঠান্ডা হবে? বরফটা। কারণ ও লিন তাপটা নিয়েছে তো ওই জন্য একদম, জলটা একটু কম ঠান্ডা হবে। জলটা কম ঠান্ডা। ইফ প্রেশার ইজ রেজড, বয়লিং পয়েন্ট অফ আ লিকুইড। কি হবে? বয়লিং পয়েন্ট, প্রেসার বাড়ালে কি হবে লিকুইডের? স্ফুটনাঙ্ক। চাপ বাড়ালে তো স্ফুটনাঙ্ক বাড়ে। একদম, বাড়বে। তাহলে ইনক্রিজেস, যেটা আমরা প্রেসার কুকারের ক্ষেত্রে দেখতে পাই। পরেরটা একটা অঙ্ক আছে, দেখো, a current of 2 ampere flowing through a wire of resistance 4 ohm, potential difference across the wire। 2006 এ এসেছিল এই কোশ্চেনটা। অপশন ডি, অপশন ডি। চোখ বন্ধ করে, বাকিরা সবাই তাই বলছো? এখানে আমরা জানি কি ওহমস ল। হ্যাঁ ম্যাম। ওহমস ল মানে কি? V is equal to IR, potential difference is equal to current into resistance। তাহলে কারেন্ট হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স দেওয়া আছে 4 ওহম, মিলে হলো 8 ভোল্ট। অপশন ডি। এই কারেন্ট থেকে ছোট ছোট যে অঙ্কগুলো সেগুলো একটু দেখে যেও, যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পাচ্ছি এই ধরনের সামগুলো আসছে। আরেকটাও দেখো, কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন। 5 bulbs of 60 watt each used for 5 hours every day, then total electrical energy consumed in 1 month। এটা মানে কিলোওয়াট আওয়ারে নিয়ে যেতে হবে, কারণ ওয়াট দিয়েছে, অপশন গুলো কিলোওয়াট আওয়ারে আছে। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে বটটা বার করে সেইখানে, তাহলে 300 ডিভাইডেড বাই 1000 ইন্টু 5 ইন্টু, 300 ডিভাইডেড বাই কেন? 300 কোথা থেকে পেলে? আচ্ছা পাঁচটা বাল্ব 60 ওয়াট করে। হ্যাঁ, ও আচ্ছা, এখান থেকে এইভাবে করছো। তাহলে 300, ঠিক আছে ম্যাডাম, এটা আপনি করুন, পেন কাগজ নেই আমার কাছে। ওকে, দেখো, এনার্জি মানে হচ্ছে কি পাওয়ার ইনটু টাইম। কারণ আমার পাওয়ারের ফর্মুলা হচ্ছে W/T। তাহলে এই ডাব্লুটা হচ্ছে কি আমার এনার্জি কনজাম্পশন। তাহলে এখান থেকে আমরা এটাতে আসতে পারি যে এনার্জি মানে পাওয়ার ইনটু টাইম। এবার এখানে দেখো পাওয়ার আছে আমার 60 ওয়াট, তাহলে এটাকে যদি কিলো ওয়াটে নিয়ে যাই, 60 ডিভাইডেড বাই 1000 কত আসছে? 0.06 কিলোওয়াট। তাহলে এবার একটা বাল্বের জন্য আমার পাওয়ার কনজাম্পশন হচ্ছে 0.06 ইন্টু 5। তাহলে 5টা বাল্বের জন্য কত হবে? ইন্টু 5 ইন্টু 5 করলে কত আসছে দেখো। অপশানে নেই মনে হয় আনসার। 25 ইন্টু 0.06 করলে আসছে 1.5। অপশন সিটা আছে 15 কিলোওয়াট আওয়ার। আনসার হচ্ছে 1.5। দেখো কি করলাম, বুঝলে কি?
বোঝা গেছে কিভাবে হলো? হ্যাঁ ম্যাম, বলছিলাম মান্থলি হিসাবটা যদি করতে হতো তাহলে তো 30 দিয়ে ভাগের বিষয়টা আসতো নাকি, বা কিছু একটা 30-এর ফ্যাক্টর, মানে এটা তো দিনে পেলাম আমরা, মানে 5 আওয়ার্স পার ডে 5টা বাল্ব 60 ওয়াট, সেটা তো এই হিসাবটা তো দিনে এলো, এবার তাহলে তো 30 দিয়ে গুণ না করলে। হ্যাঁ 30 দিয়ে মাল্টিপ্লাই হবে, হ্যাঁ ওটা করিনি আমি। এটা আছে 1 মান্থ, হ্যাঁ সরি, এটা তো একদিনের হিসাব হয়েছে, তাহলে 1.5 ইন্টু 30, 45 কিলোওয়াট আওয়ার। এটা আনসারটা অপশানে ভুল আছে, 15-র জায়গায় মনে হয় 45 হবে। নিজেরা করে দেখো একবার। 45 কিলোওয়াট আওয়ার হচ্ছে তো, সোজা হিসাব। 60 ওয়াট, সেটাকে কিলোওয়াট আওয়ারে নিয়ে হ্যাঁ গেলে ম্যাম। 0.06 কিলোওয়াট। এবার এখান থেকে আমরা একদিনের হিসাবে পাচ্ছি ইন্টু 5 করে, আর 5টা বাল্ব, তাহলে 30 দিনে আমরা হিসাব হলো 45 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এটা তো আমি করে দেখিনি, অপশন যা ছিল কোশ্চেন পেপার থেকেই কোড লিখে দিয়েছি। নেক্সট যাচ্ছি তাহলে। এরকম টাইপের অঙ্ক এলে নিশ্চয়ই পারবে। ফার্স্টে এনার্জি কনজাম্পশন বের করে নেবে, পাওয়ার ইন্টু টাইম, ওয়াটে থাকলে সেটাকে কিলোওয়াটে কনভার্ট করে তারপর বাকিটা। এরকম অঙ্ক পাবে, যে কোনো পরীক্ষাতেই আসে। আচ্ছা নেক্সট দেখো, which of the following compound is covalent? Covalent compound. কোভ্যালেন্ট কম্পাউন্ড কোনটাকে বলবো? প্রপার্টি কি কোভ্যালেন্ট কম্পাউন্ডের? ম্যাম এটা বাংলায় কি সমযোজী? হ্যাঁ সমযোজী। তার মানে এখানে ইলেকট্রন বন্ড গুলো যেগুলো আছে এগুলো ইকুয়ালি মানে ব্যবহার করবে তারা আর কি। হ্যাঁ ইলেকট্রন পেয়ার শেয়ার করবে। হ্যাঁ। যেমন ধরুন HCl এর ক্ষেত্রে যদি আমরা দেখি, মানে কারণ HCl এর ক্ষেত্রে এইচ কি করে, একটা ইলেকট্রন দেয়, Cl কি করে, একটা ইলেকট্রন দেয়। ইলেকট্রন যে জোড়টা তৈরি হয় তখন এইচ বলে যে এই জোড়টা আমিও ইউজ করতে পারি, ক্লোরিন আর ক্লোরিনে বলে আমি ইউজ করতে পারি। এই যদি জোড়টা ব্যবহার করে ও হিলিয়াম স্ট্রাকচারটা পেতে চেষ্টা করে, ওদিকে ক্লোরিন যখন জোড়টা পেতে চেষ্টা মানে জোড়টা ব্যবহার করে তখন আর্গন স্ট্রাকচারটা পেতে চেষ্টা করে। এই যে মিলেমিশে থেকে যে বন্ধনটা করছে এইটাই হচ্ছে কোভালেন্ট। কিন্তু একটা কথা বলো, HCl কি কোভ্যালেন্ট? HCl সেটা তো কোভালেন্টই পড়েছিলাম। সিএল তো মাইনাস, ও তো NaCl, ওটা তো তড়িৎযোজী যৌগ। HCl তো এটা, তাহলে এটাও তড়িৎযোজী যৌগ হবে। ক্লোরিন তো ইলেকট্রন নিবে আর হাইড্রোজেন তো দিয়ে দিবে। এক্স্যাক্টলি, এটা তড়িৎযোজী। যেমন জলের ক্ষেত্রে বলতে পারি জল কিন্তু কোভ্যালেন্ট। জল কিন্তু কোভ্যালেন্ট। তাহলে এখানে আনসারটা কি হবে বলো? ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, যেইখানে মানে ওই আয়নের সৃষ্টি হবে, ক্যাটায়ন বা অ্যানায়ন সবগুলোই ওই তড়িৎযোজী যৌগ হবে। আর সবগুলোই এইখানে তড়িৎযোজী। Mg2+, হ্যাঁ তারপরে কি প্লাস, এখানে সম্ভবত উত্তরটা CO2 হবে। একদম। ম্যাম আমি আরেকবার একটু ইন্টারাক্ট করছিলাম। করো করো বলো। HCl কিন্তু মানে কোভালেন্টই হবে, কেননা আমি বলছি আপনাকে কনসেপ্টটা একবার। NaCl ক্ষেত্রে যেটা বলা হচ্ছে না, Na প্লাস 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 Cl মাইনাস ব্রেক করে জলে দিলে। হুম। Na প্লাসে কেন ব্রেক করে, কারণ Na যে অ্যাটমিক স্ট্রাকচারটা যদি আমি দেখি, তাহলে ও অ্যাকচুয়ালি 11 মানে 11টা নিয়ে বসে আছে, তাহলে ও যদি Na প্লাস করে তাহলে ও কিন্তু নিয়ন স্ট্রাকচার পায়, যেটা প্রত্যেকটা কম্পাউন্ডই চায় যে আমি স্টেবল হব। হুম। তাহলে তাহলে লো এনার্জি স্টেটে থাকতে পারবে। আর Cl কি করে, Cl মাইনাস হয় মানে অ্যানায়ন হয়, তাহলে ও কিন্তু আর্গনের স্ট্রাকচারটা পায়। এইভাবেই তো ডিস্ট্রিবিউশনটা হয়েছে। কিন্তু আপনি যদি একবার একটু চেক করেন, মানে হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে হাইড্রোজেন ওর একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা দিল, ক্লোরিন ওর একটা ইলেকট্রন দিল, এবার হচ্ছে জোটটা যেটা তৈরি করলো, মানে মানে ইলেকট্রন পেয়ারটা, এই ইলেকট্রন পেয়ারটা তো হাইড্রোজেনে ব্যবহার করে, ক্লোরিনে ব্যবহার করে। তাই জন্য কিন্তু এই সেলটা কোভালেন্টই হয়। আপনি একবার যদি দেখেন একদম একবার এটা বিষয়টা। একদম, আমি কিন্তু একবারও বলিনি যে কোভ্যালেন্ট নয়, আমি তোমায় শুধু জিজ্ঞেস করলাম যে এটা কি কোভ্যালেন্ট, তখন উত্তরটা দিলে। আমি কিন্তু বলিনি এখনো যে এটা কোভ্যালেন্ট কি কোভ্যালেন্ট নয়, ঠিক আছে? তোমার উত্তর একদম ঠিক।
এবং সেটা তুমি সেই ব্যাপারে কনফিডেন্ট। এটা দেখে ভালো লাগলো, কারণ দেখো বন্ডিং, কেমিক্যাল বন্ডিং জিনিসটা খুব কনফিউজিং। প্রত্যেকটা স্টুডেন্ট যতবারই পড়ানো হোক না কেন তাদের মধ্যে একটা কনফিউশন থেকেই যায় যে কোভ্যালেন্ট কোনটা, আয়নিক কোনটা, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড এগুলো গোলায়। ঠিক আছে, HCl একদমই কোভ্যালেন্ট বন্ড, কারণ ইলেকট্রন পেয়ার শেয়ার হচ্ছে, যেটা তুমি বললে, যে লজিকটা বললে একদম ঠিক। কোভ্যালেন্টের একটা প্রপার্টি বলো যে যেটা দেখলে আমরা বুঝবো যে সেখানে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হচ্ছে, যেটা দেখলেই বলতে পারবে, তোমাকে আর বন্ড নিয়ে ভাবতেও হবে না। এমন একটা ফিচার বলো যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কোভ্যালেন্ট বন্ড। আছে কিছু এরকম? কাদের মধ্যে হয় কোভ্যালেন্ট বন্ড? মেটাল অর নন মেটাল? ধাতু না অধাতু, নাকি দুটোই? নন মেটালটাই মনে হয়, একদম। মেটালটা তো আয়নিকে চলে যায়। মেটালটা আয়নিকে চলে যায়। তাহলে সব সময় জানবে যে নন মেটাল বা অধাতুর মধ্যেই আমরা কোভ্যালেন্ট বন্ড দেখতে পাই। এই কোভ্যালেন্ট বন্ডের প্রপার্টিটা অধাতুই দেখাতে পারে। তাহলে এখানে কার্বন আর অক্সিজেন দুটোই হচ্ছে অধাতু, দুটো মিলিয়ে যে বন্ডটা হচ্ছে CO2, একদিকে মাঝখানে C থাকছে আর দুদিকে হচ্ছে O। তাহলে শেয়ারিং অফ ইলেকট্রন দিয়ে কোভ্যালেন্ট বন্ড হয়, আর যখনই আয়ন ফর্মেশন হয়, যেমন Na+Cl-, তখন আমরা বলছি তড়িৎযোজী বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্মেশন হয়। হুইচ অফ দ্য ফলোইং, যা বলেই দিলাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রোভ্যালেন্ট? NaCl। আচ্ছা, পরের হ্যাঁ, কোশ্চেনটা করো। হ্যাঁ, silver halides are used in photographic plates because they are? এটা জানা নেই ম্যাডাম আমার। জানা নেই? কারোরই জানা নেই? ফটোগ্রাফিক প্লেটে সিলভার হ্যালাইড যে ইউজ করা হয় কিসের জন্য? লাইট সেন্সিটিভ। সিলভার হ্যালাইডটা হচ্ছে ফটো সেন্সিটিভ। ফটো সেন্সিটিভ তার মানে লাইটটাকে ক্যাপচার করে যে ফিল্মটা তৈরি করে, ক্যামেরার যে ফিল্মটা তৈরি হয়, ইমেজ ফরমেশন হয়, সেটা হয় কিন্তু ডিউ টু সিলভার হ্যালাইডের জন্য, যেটা লাইটটাকে ক্যাপচার করতে পারে। তাহলে রিডিউসড বাই লাইট, অপশন সি। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এটা এনটিপিসি তেও এসছে অনেকবার। Which of the following is a fertilizer? অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সালফেট। সালফেট। একদম একসাথে দিয়েছো, অ্যামোনিয়াম সালফেট। Which of the following is deliquescent? আচ্ছা, ডিলিকুয়েশনটার বাংলাটা একবার একটু বলা যায়? এটাই আমি ভাবছিলাম এক্ষুনি যে বাংলাটা কি। দেখো বাংলা টার্ম তো অত আমার ইউজ হয় না, ইংলিশেই বেশিরভাগ থাকে, তো যেগুলো জানি মোটামুটি বলে দিই। কারোর জানা থাকলে একটু হেল্প করো। ডিলিকুইসেন্ট, এটা মনে হয় জিনিসটা যদি বুঝিয়ে দিই তাহলে তো বলাই হয়ে যাবে, কিন্তু এক্সাক্ট টার্মটা কেউ জানো? না ম্যাম। সেটা দাঁড়াও চেষ্টা করছি।
দ্রবণশীল, ডিকশনারিতে দেখাচ্ছে দ্রবণশীল, সাইন্টিফিক্যাল টার্মটা তো নেই। গলনশীল, তোমরা দ্রবণ তৈরি করতে পারে তো জলের, হ্যাঁ লবণের জলীয় দ্রবণ, NaCl তো হতে পারে তাহলে। NaCl হতে পারে। দেখো, ডিলিকুইসেন্ট বা দ্রবণশীলের প্রপার্টি হচ্ছে যেটা, যে কোনো একটা সলিড এয়ার থেকে, বাতাস থেকে ময়েশ্চার নেবে, নিয়ে সেটা লিকুইড হবে, ফরমেশনটা হচ্ছে লিকুইড। তাহলে সেটা কি হবে, কোন অপশনটা? এইটা আচ্ছা, NaCl KCl হবেই না, হুম, কারণ সেরকম ময়েশ্চার নিয়ে তো আর গলে যাচ্ছে না, জলে দিতে হচ্ছে ডিরেক্ট। একদম তাহলে অপশন এ বি কে আমি ডিসকার্ড করতে পারি। একদম। অপশন সি আর ডি পড়ে থাকছে। CaCl2 হওয়ার চান্স আমি নেব, CaCl2টাই, যদি এটাই নেব। NaOH ও করে, আমি NaOH কেও দেখেছি যে গলতে হুম হুম ঢাকনা খুলে, হুম, কিন্তু এখানে CaCl2টা হবে, KNO3টা হয় না। একদম। এখানে অপশন সি, ক্যালসিয়াম ক্লোরাইড, এর সাথে আরেকটা হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর CaCl2, এই দুটোই কিন্তু ডিলিকুইসেন্ট ফর্ম। NaOHটা বেশি হয়, হ্যাঁ। একদম, সোডিয়াম হাইড্রোক্সাইড। ম্যাডাম ব্যাপারটা মানে কি সরাসরি বাতাস থেকে মানে ইসে নিয়ে মানে একটু বলেন ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে সরাসরি বাতাস থেকে যে আর্দ্রতা বা ময়েশ্চার, সেটার সাথে রিয়্যাক্ট হয়ে সঙ্গে সঙ্গে সেটা গলে যায়। গলনশীল মানে কি, সেটা লিকুইড ফর্ম, মানে সলিড থেকে সেটা লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে এয়ারের যে ময়েশ্চারটা থাকে সেই ময়েশ্চারের সাথে রিয়্যাক্ট করে। তাহলে ময়েশ্চারের মধ্যে আমরা কি পাই, ওয়াটার ভেপার থাকে, সঙ্গে সঙ্গে সেটা গলে যাচ্ছে। কিন্তু এই যে NaClটা যেমন ও বললো, জলে দিলে তবে সেটা দ্রবণীয়, বাট আদারওয়াইজ সেটা গলে না, ইনস্ট্যান্ট গলে না, যেটা ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে তো ম্যাডাম এগুলো তো বাইরে রাখাটাই তাহলে দুষ্কর। হ্যাঁ, বাইরে রাখাটাই দুষ্কর, এগুলোকে প্রিজার্ভ করে রাখতে হয়, বাইরে রাখাটাই দুষ্কর। আচ্ছা, পরেরটা দেখো, which of the following metal does not form amalgam? লোহা। অ্যামালগামটা, হ্যাঁ কি হবে? আয়রন। আয়রন, আয়রন অ্যান্সার হবে। একদম। অ্যামালগাম মানে কি? অ্যামালগাম হচ্ছে ওই পারদের সাথে কোনো ধাতু মিশেছে, একদম, মার্কারির সাথে যে কোনো মানে মেটালের পারদের সাথে কম্পাউন্ড। মার্কারির সাথে যে কোনো মেটালের রিয়াকশনটাতেই তৈরি হয় অ্যামালগাম, যেখানে বাকি সবগুলো মার্কারির সাথে রিয়াক্ট করে বাট আয়রন করে না, তার জন্য আয়রন অ্যামালগাম ফর্মেশন করে না। আমরা ডেন্টাল ফিলিং এর ক্ষেত্রে দেখতে পাই যে ডাক্তাররা একটা অ্যামালগাম ইউজ করে, তাতে কি দেয় বলতো, মার্কারির সাথে কি ইউজ করে? ওটা সিলভার থাকে, সিলভার থাকে মনে হয়। একদম, মার্কারির সাথে সিলভার থাকে। দুটো রিয়াকশনে যে সাবস্টেন্সটা তৈরি হয় সেটাই ফিলিং এর কাজে লাগানো হয়। অ্যালুমিনিয়াম ইজ এক্সট্রাক্টেড ফ্রম বক্সাইট বাই, বেয়ার্স প্রসেস মনে হয়, আমার ঠিক খেয়াল পড়ছে না এটা। বেয়ার্স। আচ্ছা, লাস্টের দিক থেকে শুরু করি। অসওয়াল্ড প্রসেসটা কি কাজে লাগে, কি এক্সট্রাকশনে? অসওয়াল্ড, HNO3, নাইট্রিক অ্যাসিড, সেটার জন্য আমরা যে মেথডটা ইউজ করি সেটা অসওয়াল্ড প্রসেস। সলভে প্রসেস কিসে ইউজ হয়? Na2CO3 সোডিয়াম কার্বনেট এক্সট্রাকশনে। ডাউন্স প্রসেস, এটা সোডিয়াম এক্সট্রাকশন। আর আছে বেয়ার্স প্রসেস। তাহলে আনসার এটাই হবে, অ্যালুমিনিয়াম এক্সট্রাক্ট করা হয় বেয়ার্স প্রসেসে। আরেকটা জিনিস বলে রাখি, ধরো অপশানে বেয়ার্স না দিয়ে দিল কি ইলেকট্রোলাইসিস,
তখন আনসার কিন্তু এটা হবে। কারণ বেয়ার্স প্রসেস দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়, তারপর অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে যখন আমরা অ্যালুমিনিয়ামটা পাচ্ছি সেটা পাই হচ্ছে ইলেকট্রোলাইসিসের থ্রু দিয়ে। তাহলে কখনো যদি বেয়ার্স না দিয়ে ইলেকট্রোলাইসিস দেয় তাহলে এটাও আনসার হবে। In the metallurgy of iron, the material obtained from the bottom of the blast furnace এটা জানা নেই, রট আয়রনটা নিতে পারি কিন্তু আন্দাজে। আচ্ছা, আর কিছু হবে আনসার? পিগ আয়রন। পিগ আয়রন, পিগ আয়রনটা কি আসলে মনে হচ্ছে। মনে হচ্ছে? পিগ আয়রনের কম্পোজিশন কি, কিসের অ্যালয় এটা, কি কি থাকে? কার্বন থাকে, সিলিকন থাকে, ম্যাঙ্গানিজ থাকে। আর যদি আমরা বলি যে সব থেকে আয়রনের পিওরেস্ট ফর্ম কোনটা, পিওরেস্ট ফর্ম রট আয়রন। এই অপশনগুলোর মধ্যে থেকে বলতো। হ্যাঁ এই অপশনগুলোর মধ্যে পিওরেস্ট ফর্ম যেটা। তাহলে তো রট আয়রনটাই নিতে হবে। তাহলে রট আয়রনটাই নিতে হবে। রট আয়রনের যে ফার্নিচার তৈরি হয়, which of the following does not contain silver? জার্মান সিলভারে তো সিলভার থাকে না। জার্মান সিলভার, সিলভার থাকে না। থাকে না, তাহলে কি থাকে কম্পোজিশন? কপার জিঙ্ক নিকেল। কপার থাকে 60%, জিঙ্ক 20% আর নিকেল থাকে 20%। হর্ন সিলভারটা কি? হর্ন সিলভার, এটা সিলভারের আকরিক মনে হয়। হ্যাঁ ওর অফ সিলভার, AgCl, সিলভার ক্লোরাইড। রুবি সিলভার, এটাকে বলা হয় পাইরা গাইরাইট। অ্যান্টিমনি, এর সাথে অ্যান্টিমনি মিক্স থাকে সিলভারের, এটাও একটা সিলভারের ওর। আর যেটা লুনার কস্টিক, এটা লুনার কস্টিকের ইউজ কিসে হয়, এটা মানে কি কেমিক্যাল ফর্মুলা? AgNO3, সিলভার নাইট্রেট। লুনার কস্টিক ইউজ হয় অ্যান্টিসেপটিক হিসেবে। Which of the following used in beauty parlors for hair setting? এটাও আন্দাজে করতে হবে, মানে ক্লোরিন সালফার ফসফরাসটা হবে না মনে হচ্ছে, সিলিকনটা নিতে হবে, মানে বুঝতে পারছি না ঠিক এটা। না ম্যাডাম, সিলিকন হবে না, সম্ভবত সালফার হতে পারে, আনসার। নাহলে ক্লোরিন, এই দুইটার মধ্যে হবে। আচ্ছা, সিলিকন কি করে বললে? সালফার মনে জানি এটা। হচ্ছে। একদম, এটার আনসার হবে সালফার। কারণ অনেকক্ষণ ধরে যদি হেয়ারটাকে তোমার লেন্থটাকে মানে ভলিউমটাকে যদি বাড়িয়ে রাখতে হয় তাহলে এই সালফারটাই একমাত্র যেটা হোল্ড করে থাকতে পারে, মানে হেয়ারটাকে ময়েশ্চারাইজ করার জন্য ইউজ করা হয়। তাহলে এখানে আনসার হচ্ছে সালফার। এপসাম সল্ট, আজকের লাস্ট কোশ্চেন।
কি হবে এটা? অপশন এ। অপশন এ বলছো? এপসাম সল্টটা কি, মলিকিউলার ফর্মুলা কি? এপসাম সল্ট জিনিসটা কি? এটা তো ম্যাগনেসিয়ামের ছিল তাহলে। হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেট, আমার MgSO4। হ্যাঁ ওর সাথে জল থাকে, কিন্তু কত জল থাকে আমার মনে পড়ছে না ওটা। সেভেন। এপসাম 7H2O থাকে। ইউজ হয়, 7টা, হ্যাঁ 7। ইউজ হয় কিসে? কোনটা হতে পারে? একজন বলল অপশন এ। এটা আমার জানা নেই এটা। আচ্ছা, দেখো এটা ইউজ হয় পার্গেটিভ হিসেবে, মানে পেন রিলিফ। যে কোনো ধরনের স্ট্রেস, সেটা অ্যাংজাইটি হোক, মুড ডিসঅর্ডার হোক, তার সঙ্গে মাসেল রিলিফ, আমাদের যে মাসেল স্প্যাজম হয়, মাসেল পেন হয়, ঘাড়ে বলো, পায়ে, মানে নেক রিজিয়নে, পায়ে যে মাসেল পেন হয়, প্রত্যেকটা জায়গার যে মাসেল পেন রিলিফ, রিল্যাক্স করে হচ্ছে এই এপসাম সল্ট। ঠিক আছে? কোনো কোনো সময় ফার্টিলাইজার হিসেবেও কিন্তু ইউজ করা হয়। আচ্ছা, তোমাদের ক্লার্কশিপের আগে এরকম কোশ্চেন আনসার সেশন যদি আরেকটা এই উইকে রাখি, করতে পারবে?